একটি শ্মশান, আর সেখানে একটি ছেলে টেম্পোরারি একটা চাকরি পায় গার্ড হিসেবে, সেখানের সমস্ত কিছু পরিচালনা করার জন্য এবং দেখভাল করার জন্য। কিন্তু সেই ছেলের সঙ্গে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বন্ধুরা, যেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, এই ঘটনা পশ্চিমবঙ্গের বাইরে, দিল্লি শহরের ঘটনা। কিন্তু দিল্লির প্রপার শহর নয়, একটু ভেতরের দিকে, যেখানে কিন্তু শ্মশানটা সাধারণ নয়, শ্মশানটা খুব ভালো করেই করা। আর সেইখানে কিন্তু গার্ড সবসময় থাকতো। যেহেতু শ্মশানটা ওই যে বললাম একটু বাইরের দিকে, বাইরের বলতে প্রপার শহরে নয়, একটু ভেতরের দিকে, তো সেখানে অবশ্যই চারিপাশে একটু বাগান মতো রয়েছে, তার একটুখানি দূরে গিয়ে মেইন রোড রয়েছে। এবার দেখুন, শ্মশান যেটা প্রপার টাউনে হোক, বা বাড়ি, অনেক বাড়ি রয়েছে চারিপাশে, তার মাঝখানে হোক, বা ফাঁকা জায়গায় হোক, শ্মশান মানেই কিন্তু সবার ভয় লাগে। আবার আমরা অনেকেই জানি শ্মশান মানে কিন্তু পবিত্র জায়গা, অনেক মুনি ঋষিরা, অনেক তান্ত্রিকরা ওখানে গিয়ে কিন্তু ধ্যান করে, ওনাদের কিন্তু কিছুই হয় না। অনেকে ওখানে গিয়ে তন্ত্র চালনাও করে করে কিন্তু। তো মোটামুটি আমি সব দিক থেকে ধরে নিচ্ছি সবার কথা অনুযায়ী যে শ্মশান পবিত্র জায়গা, আর শ্মশান কিন্তু সত্যি পবিত্র জায়গা। কিন্তু সেখানে তো প্রত্যেক দিনই মানুষ আসতেই থাকে, তাদের আত্মীয় পরিজন যারা মারা যান তাদের নিয়ে, তাদের দাহ করা হয় এবং তারা সমস্ত কাজ সম্পন্ন করে সেখান থেকে চলে যায়। তো যারা এইসব মৃতদেহ দাহ করেন তাদের তো অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার মনে হয়, যেহেতু ওদের কথা আমি শুনিনি, তো আমার মনে হয় যে ওরাও অনেক ঘটনার সম্মুখীন হয়। যদি কখনো ওদের সঙ্গে কথা বলা হয় তো অনেক ঘটনাই হয়তো জানতে পারবো। কিন্তু আজকে ঘটনা বলবো ওই শ্মশানে যে গার্ড হিসেবে গিয়েছিল তার সাথে কি হয়েছিল। আসলে ছেলেটি না, মানে পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছিল, কিন্তু ছেলেটি অত্যন্ত গরিব পরিবারের। বাবা মার একটি মাত্র ছেলে, বাবা অন্যের জমিতে কিন্তু ফসল ফলাতো, সেইভাবে ছেলেকে মানুষ করেছিল। কিন্তু কোনোভাবেই ছেলেটা চাকরি পাচ্ছিল না। তো সেইভাবে তাদেরই গ্রামের একটি ছেলে, হ্যাঁ ছেলেটির বাড়ি কিন্তু গ্রামেই, তো সেই ছেলেটি কিন্তু ওই দিল্লি শহরের আশেপাশে থেকেই গাড়ি চালায়। মানে গাড়ি চালায় বলতে কি, অনেকে আছে না যারা মৃতদেহ সেই গাড়িতে করে নিয়ে যায়, গাড়ি ভাড়া করে, তো সেই গাড়ি আর কি ওই ছেলেটি চালায়। তো সেই এই কাজটার সুযোগ ওকে করে দেয় যে ওখানে গেলে তুই ভালো টাকা পাবি, তুই কি করবি। তো ছেলেটির মা বাবা বারণ করে যে দেখ ওই কাজ তুই করিস না, তুই তো ভালো একটা চাকরির জন্য ভালো করে পড়াশোনা করছিস, তো ওটাই কর। কিন্তু ছেলেটির আর কিছু করার ছিল না, যেহেতু সংসার কোনো মতেই আর চলছিল না। তার বাবা অসুস্থ হয়ে পড়েছিল, সে আর কাজ করতে পারছিল না। আর তার মাও তো অসুস্থ, তারও ওষুধপত্র কিনতে হবে। যে কারণে ছেলেটি এক কথাতেই রাজি হয়ে যায়, আর সে বলে যে সে ওই কাজটা করতে, যেহেতু এই কাজটাকে কাজ না, কাজটাকে চাকরি বলেই নাকি ধরা হতো, তো বলছিল চাকরিটা করতে ও রাজি আছে। তো সেই মতো ছেলেটি সেখানে যায় এবং সেই চাকরিটা ও নেয়। ওখানে কিন্তু দুজন আছে, একজন ডে ডিউটি করে, একজন নাইট ডিউটি করে। তো ও জানতো, ওকে যেটা বলা হয়েছিল যে এক সপ্তাহ অন্তর অন্তর ডে আর নাইট ডিউটি চেঞ্জ হবে। কিন্তু ওখানে যাওয়ার পরে যে লোকটি ওখানে ডে ডিউটি করছে, সে হঠাৎ করে ওকে বলে বসে, দেখো এরকম কোনো কিন্তু নিয়ম নেই, তুমি এখানে নাইট ডিউটিতে এসেছো মানে তোমাকে সারা জীবন যতদিন তুমি করবে আর কি কাজটা, এই চাকরিটা, তোমাকে নাইট ডিউটি করেই যেতে হবে। আমি ডে ডিউটি করছি, যতদিন আমি এই কাজটা করব আমি কিন্তু ডে ডিউটি করব। এবার ও আর সেই কথা না ওই ছেলেটাকে আর বলেনি। কোন ছেলেটা বলুন তো, যে ছেলেটা আর কি ওকে এই চাকরিটা সন্ধান করে দিয়েছে আর কি, ওকে আর বলেনি এইসব কথা। ও ভাবছে ঠিক আছে, অসুবিধা নেই, নাইট ডিউটিও করতে পারবে। যেহেতু ও রাত জেগে প্রায় 2-3টে পর্যন্ত পড়াশোনা করত এবং সকালবেলা 7টার সময় উঠে যেত, ওর ঘুমটা খুব কম, মানে কম ঘুমিয়েছে এত দিন ধরেও শুধুমাত্র পড়াশোনার জন্য, তো অভ্যেস হয়ে গেছে। ও তখন ভাবলো একদিক থেকে ভালোই হয়েছে, আমি রাত জেগে পড়াশোনা করতে পারবো। যখন মানে এখানে তো আমার তো কোনো কাজ নেই, শুধুমাত্র দেখভাল করতে হবে, আর যদি কেউ কোনো বিষয়ে জানতে আসে সেটুকু হেল্প করতে হবে, আর তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ভালোই হলো, আমি রাত জেগে এখানে পড়াশোনাটা করতে পারবো। আর যেহেতু আমি দিল্লি শহরের কাছাকাছি চলে এসেছি, তো সেই দিক থেকে আমার ভালোই হবে, আমি দিনের বেলায় একটা কোচিং সেন্টারেও ভর্তি হব। ছেলেটি কিন্তু সেইভাবেই খুব খুশি হয়েছিল যে এখানে এসে আমার লাভ ছাড়া কোনো ক্ষতি হয়নি, পড়াশোনাও হবে এবং সেই টাকা দিয়ে আমি দিল্লির
প্রপার যে শহরে যে ভালো, ভালো কোচিং সেন্টারগুলো আছে, আসলে ওর না ইচ্ছা ছিল একটু ইউপিএসসি দেবে। মানে ভালো একটা চাকরি করবে আরকি। সেভাবে কিন্তু ভালো পড়াশোনাও করছে। তো সেইভাবে ও একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারবে। ও কাজটা করল ১ম দিন, ২য় দিন। তো যে ঘটনা ও আরকি বলল একটা বন্ধুকে, আমি কিন্তু এই ঘটনা একটা বন্ধুর মারফত শুনেছি। যে বন্ধু আমার দিল্লিতে থাকে, যে বিবাহিত এবং যে ওখানে জব করছে। তো যাই হোক, ছেলেটি ওখানে যখন ১ম দিন নাইট ডিউটিতে যায়, ওর কিন্তু ১ম ভয় লাগছিল। ভয় লাগাটা স্বাভাবিকই। যে একটা শ্মশানের মধ্যে, যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, বাগান মতো রয়েছে, কিন্তু হ্যাঁ, মাত্র ১ থেকে ১.৫ মিনিট হাঁটলেই মেইন রোড চলে আসবে। আওয়াজ পাচ্ছে যে গাড়ি সবসময় রাত্রে যেতেই আছে। মানে ১ সেকেন্ডের জন্য আওয়াজ কিন্তু থামছে না। কোলাহলপূর্ণ একটা জায়গা। শুধুমাত্র যে জায়গাটাও রয়েছে তার আশেপাশে একেবারে অন্ধকার এবং খুব নিস্তব্ধ। আর চারিপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই রাত্রেবেলায় না, যেহেতু এটা শ্মশান, শ্মশান যদি নাও হতো, একটা নিরিবিলি জায়গা, অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে এবং সেখানে কেউ নেই, আমি শুধুমাত্র একা। আমার কিন্তু এমনি ভয় লাগবে। আর সেখানে ভাবুন না, ওই মাত্র ২৪ বছরের একটি ছেলে সেখানে রয়েছে একা, শ্মশানের গার্ড হিসেবে রয়েছে। সেই শ্মশানে কিন্তু আর একটি মানুষও যেন নেই। অতএব ছেলেটির ভয় লাগারই কথা। ছেলেটি যেটা বলল সেই বন্ধুকে, যে আমি প্রায় ৩-৪ দিন ওখানে ১ম যখন ছিলাম, আমার মনের মধ্যে ভয় লাগলেও, যে আমি শ্মশানে ডিউটি করছি এই কারণে ভয় লাগলেও, তেমন কিন্তু ভয়ঙ্কর ঘটনা কিছুই আমার সাথে ঘটেনি, ছেলেটার কথা অনুযায়ী। এর মাঝখানে প্রায় ২ দিন হয়েছে, রাত্রেবেলায় কিন্তু অনেকে আবার মৃতদেহ নিয়ে এসেছে, দাহ করা হয়েছে। তো সেরকম চলছে। বরঞ্চ যখন কেউ এসেছে ওর ভালো লেগেছে। ভালো লেগেছে এটা ভেবে যে কিছুক্ষণ তো এখানে লোকজন থাকবে, একটু তো ভয় কম লাগবে। ভয় কিন্তু ওর লাগছিলই যে একা, একা এখানে রয়েছি আমি। কারণ যে মানুষটা ওখানে মৃতদেহ দাহ করত, সেই মানুষটার বাড়ি কিন্তু মেইন রোড যেখানে, তার অপর পাশে। তিনি কিন্তু সবসময় ওখানে থাকতেন না। তাকে ফোন করা হতো, ফোন নম্বরটা এই দাদাকে দিয়ে যাওয়া হয়েছিল। রাত্রেবেলায় তিনি এটাই করতেন, আর দিনের বেলায় অত ওখানে থাকতেন। আর যখন তিনি থাকতেন না দিনের বেলায়, তখন যে ডে ডিউটি করতো তাকে ফোন নম্বর দেওয়া হতো, সে ফোন করে ওনাকে ডাকতো। তো অতএব এই শ্মশানে কিন্তু শুধুমাত্র সেই দাদাই থাকতো। আর সব সময়ও ভাবতো যে কখন ভোর হবে, কখন আমি দিনের আলো দেখতে পারবো, সূর্যের আলো দেখতে পারবো, আমার ভয়টা অনেকটা কমে যাবে। এইভাবে প্রায় ৩-৪ দিন যাওয়ার পরে ওর কিন্তু অনেকটাই সাহস সঞ্চয় হয়ে গিয়েছিল। কারণ ওর মা ওকে সাহস দিত, একটা কথাই বলতো যে বাবা, শ্মশান মানেই পবিত্র জায়গা, সেখানে কিচ্ছু নেই, তুমি সবসময় ভগবানের নাম করবে, দেখবে কিছুই হবে না। সবসময় মনের ভিতরে সাহস রাখবে। যখনই তুমি ভয় পাবে দেখবে তুমি দুর্বল হয়ে পড়বে, আর তখন তোমার বেশি ভয় লাগবে। আশেপাশে সামান্য আওয়াজ হলেও তুমি কেঁপে উঠবে, আর তোমার মনে হবে যে ওই যে কিছু একটা ঘটছে, যেটা কোনো মানুষ করছে না, অন্য কেউ করছে। তো সেইভাবে ওর অভ্যেসও হয়ে গিয়েছিল এই কদিনের মধ্যে, আরও ভয়টাকে অনেকটা কমিয়ে ফেলেছিল। কিন্তু এইভাবে ৭ দিনও যায়। ৭ দিনের দিন ওই শ্মশানে একজন যুবকের মৃতদেহকে আনা হয়। সে নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার বয়স খুব বেশি হবে না, বড়জোর ২২ থেকে ২৩ বছর হবে। তো এটা দেখে কিন্তু খুব খারাপ লাগে এই দাদার আর কি, যে এত কম বয়স অ্যাক্সিডেন্টে মারা গেল। মানে যেরকম সবারই খারাপ লাগে সেরকমই খারাপ লাগছিল তার। তাকে দাহ করা হয়। দাহ করার পরে তারা সবাই সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই দাদা তার ঘরে চলে আসে। সেখানে ছোট্ট মতো একটা ঘর আছে, যেখানে একটা ছোট্ট খাটিয়া মতো পাতা আছে, আর তেমন কিছুই সেখানে নেই। ও ওখানেই থাকে। যদি একটু ঘুম পায় তো ঘুমিয়ে নেয়, তবুও ঘুমায় না, কারণ পড়াশোনাইও করে। আর এর মধ্যে কিন্তু ১ম ২ দিনের পরেই সে একটা কোচিং সেন্টারে ভর্তিও হয়ে গেছে। দিনের বেলা কিন্তু সেখানেও যায়। বাকিটা সময় তারপরে লাঞ্চ করে ও কিন্তু ঘুম দেয় অনেকটা সময়। তারপরে আবার নাইট ডিউটিতেও জয়েন করে। আর সবসময় তো ক্লাস থাকে না, সপ্তাহে ৩ দিন ক্লাস থাকে, বাকিটা দিন ও রেস্টই নেয়, মানে ঘুমায় আর কি দিনের বেলাতে। তো সেই রাত্রে যখন সেই যুবককে দাহ করার পর তারা চলে গেল, দাদা তেমনি ঘরে চলে আসলো, ছোট্ট ঘরে। এসে অনেকক্ষণ বসেছিল এই কারণে, এটা ভাবছিল যে মানে খারাপ লাগছিল ছেলেটার জন্য, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। কিন্তু হঠাৎ করে কিছু সময়ের মধ্যেই তার মনে হলো তার ঘরে কেউ ধাক্কা মারছে।
ধাক্কা মারছে মানে কি, যে দরজাটা রয়েছে না, কেউ নক করছে আর কি। তো ভাবলো যে নিশ্চয়ই কেউ এসেছে, আবার হয়তো কেউ মারা গেছে, তাকে নিয়ে এসেছে। কিন্তু অন্য সময় কেউ আসলেও কিন্তু বুঝতে পারে, কারণ গাড়ি না একেবারে শ্মশানের মধ্যেই ঢুকে যায়, আর গাড়ির আওয়াজও পেয়ে যায়। সে আওয়াজ পেয়ে নিজেইও বাইরে বেরিয়ে আসে। কিন্তু এই সময় কোনো আওয়াজ হলো না। যখন নক করার আওয়াজটা হলো তখন কিন্তু ওর বুকটা ধকধক করে উঠেছিল। স্বাভাবিকই ভয় পেয়েছিল, হঠাৎ করে একটা জিনিস ভাবছে, আর সেখানে শ্মশানের মধ্যে দাঁড়িয়ে ভাবছে। আর হঠাৎ করে যদি এরকম একটা নক করার আওয়াজ আসে রাত্রেবেলায়, ও তো ভয় পাবেই। তো প্রথমে একটু ভয় পাওয়ার পরও বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কেউ এসেছে, আর যেহেতু গাড়ির কোনো আওয়াজ হয়নি তাহলে হয়তো আশেপাশের কেউ এসেছে। ও দরজাটা না খুললো, মানে কোনো ভয় পেয়ে না, এমনি দরজা খুললো। কিন্তু খুলে দেখলো যে বাইরে কেউ নেই। ভাবলো যে হয়তো পাশে নক করে ওইদিকে গেছে। ও বাইরে বেরোলো, বাইরে কিন্তু এমনি আলো আছে, লাইট জ্বলছে। তো বাইরে গিয়ে আশেপাশে কিন্তু কাউকেও দেখতে পেল না। এবং যখন ও দেখছে যে কোথায় গেল সেই লোকটা যে আর কি এসেছিল, তখন হঠাৎ করে ওর মনে হলো যে পেছন থেকে কেউ যেন কেঁদে উঠল। 1 সেকেন্ডের জন্য কেউ যেন কাঁদলো এবং একটা ভারী নিঃশ্বাস তার ঘাড়ের উপর ফেললো। ও পেছন ফিরে তাকালো, কাউকে দেখতে পেল না। এইবার কিন্তু সত্যিও ভয় পেয়েছে, প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে। ও মনে হলো যত দ্রুত ঘরে পৌঁছানো যায় তত দ্রুত ও পৌঁছলো, এবং এই ঘরে পৌঁছাতে গিয়েও একবার পড়েও গেল। দরজা খোলা, ওর আর সাহসে কুলোচ্ছে না যে ওখান থেকে উঠে দরজাটা বন্ধ করবে, কিন্তু দরজা ওকে বন্ধ করতে হবে। আর সেই সময় বাইরে ঝড় শুরু হয়েছিল। ও কিন্তু জানে না এই ঝড় শুধুমাত্র শ্মশানে শুরু হয়েছিল নাকি আশেপাশে সমস্ত জায়গায় শুরু হয়েছিল। যেন মনে হচ্ছিল সমস্ত শ্মশান যেন ভেঙে চুরে একেবারে চুরমার হয়ে যাবে, এবং যে গাছপালা আছে সমস্ত একেবারে ভেঙে যাবে। সত্যি প্রচণ্ড ভয় লাগছিল সেই সময়। ও দরজাটা বন্ধ করলো। এটা কিন্তু খুব বেশি দিনের ঘটনা নয়। ও ঘরের মধ্যে এসে নিজের ছোট্ট একটা কম দামের অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেই ফোনে কিন্তু ও ভগবানের গান চালিয়েছিল, এবং গান চালানোর পরে সাডেনলি সেই ঝড়টা কিন্তু বন্ধ হয়ে গেল। ও তখনই বুঝতে পারল তাহলে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে। কিন্তু এতদিন, প্রায় 7 দিন হয়ে গেল সে এখানে ডিউটি করছে, কোনো সময় তো কোনো কিছু মনে হয়নি ওর। মানে এমন ভয়ঙ্কর কিছু ঘটেনি যার দরুন ও ভয় পেতে পারে। ভয় কিন্তু রেগুলারও পেয়েছে। এই যে পরে বললাম না যে অভ্যেস হয়ে গিয়েছিল, তা বলে কি ওর ভয় চলে গেছিল ভেতর থেকে? নিশ্চয়ই যায়নি, কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিল যে ভয় তো লাগবে, কিন্তু ভয় পেয়ে কি হবে, ভয় থাকুক মনের মধ্যে, আমি আমার মতো পড়াশোনা করি, একটু ফোন ঘাঁটি, সেরকমই ও ভাবছিল। কিন্তু হঠাৎ করে এরকম যে হচ্ছে ও কিছু বুঝতে পারছে না যে কেন হচ্ছে। তাহলে কি যে ছেলেটিকে এখানে নিয়ে আসা হলো তার আত্মা? স্বাভাবিক, একা একা বসে রয়েছে, মনের মধ্যে তো এইসব কিছু ওর ঘুরবেই। ও তারপরে না ওই সব কিছু ভাবা বন্ধ করে ফোনটাকে বন্ধ করলো, যেহেতু ফোনে চার্জের দরকার আছে। ওর কাছে লাইট সর্বদাই থাকে, যেহেতু নাইট ডিউটি, তবু ফোনটাকে কাছে রাখা দরকার, মানে অন রাখার দরকার। তাই কিন্তু ও গানটাকে বন্ধ করে দিল। কিন্তু যখনই ও গানটাকে বন্ধ করে দিল তখনই কিন্তু আবার ওই দরজায় নক করার শব্দ হলো। ও কিন্তু দরজা খুলল না, মানে দরজা খোলেইনি, আর নক করার শব্দ হয়েছিল 2বার। কেউ যেন ঠক করে, মানে ঠক ঠক করে 2বার একটা আওয়াজ করলো। ও বুঝতে পেরে গেছে এই আওয়াজ তো কোনো মানুষের হবে না। আর এর আগে কেউ নক করলে তারা কিন্তু আওয়াজ করেছে, হিন্দিতে কথা বলেছে, কিন্তু আওয়াজ করেছে যে কই হে উধার, আওয়াজ করেছে, যে জিজ্ঞেস করেছে কেউ কি ভিতরে আছো, একটু বেরিয়ে আসো, কথা আছে, বা এই ব্যাপার হয়েছে। কিন্তু আগের বার যখন আওয়াজটা হয়েছিল তখন কিন্তু কেউ কথা বলেনি, তবুও তখনও কিছু সন্দেহ করেনি। তারপর তো বাইরে গিয়ে বুঝতে পারলো যে কেউ ছিল না, আর এখনও তাই কোনো আওয়াজ কিন্তু ওর হচ্ছে না। 2বার নক করার শব্দ হওয়ার পরে সে আওয়াজ কিন্তু বন্ধ হয়ে গেল। আর এখন প্রচণ্ড ভয় করছে, ওই দাদাটার প্রচণ্ড পরিমাণে ভয় করছে। সে তখন ভাবছে কখন ভোর হবে, আর তখন কিন্তু সবেমাত্র 3:30 মতো বেজেছিল। ভোর হওয়ার কিন্তু তখনও আরও দেরি ছিল, যেহেতু সেই সময় ছিল শীতকাল, তো ভোর হতে কিন্তু আরও অনেকটা সময় দেরি ছিল। তাই ও কিন্তু আবার ফোনে গানটা চালু করলো, কারণ ও জানে যে এই গানটাই ওকে এখন রক্ষা করতে পারে। তাই গানটা কিন্তু ইউটিউবে প্লে করলো এবং গানটা শুনতে লাগলো। আর যখন ও ঠাকুরের গান শুনছিল তখন ওর মনের মধ্যে অনেকটা শক্তি পাচ্ছিল যে ঠাকুর আমার পাশে রয়েছে, ভগবান পাশে রয়েছে, ভগবানের গান চলছে, আর মনে হয় কোনো সমস্যা হবে না। কিন্তু ফোনে চার্জও বেশি ছিল না, ফোনে চার্জ ছিল নাকি তখন অনেকটাই কম।
এরকম করে মাত্র আধ ঘন্টা চললে ওর ফোন সুইচড অফ হয়ে যাবে। তখনও কি করবে? তাই ও কিছুক্ষণ গানটা চালু করছিল, আবার কিছুক্ষণ অফ করে রাখছিল। তো যখন অফ করে রাখছিল তখন কিন্তু আর তেমন কোনো সমস্যা হচ্ছিল না। যখন দেখছে যে কিছুক্ষণ অফ করে রাখার পরেও কোনো সমস্যা হচ্ছে না, তখন কিন্তু ও পুরো বন্ধই করে দিয়েছে। যে এইভাবে তো সত্যি চার্জ চলে যাবে, তো থাক, অফ থাক, আমি একটু পড়াশোনা করি। তখন ও আবার বই পড়া শুরু করলো। কিন্তু সেই সময় মনে হলো, যেহেতু ছোট্ট একটা ঘর বললাম না, কিন্তু ছাদ দেওয়া, উপরে ছাদ দেওয়া, ওর ছাদের উপর থেকে কেউ যেন হাঁটাচলা করছে। এবং সেটা আস্তে আস্তে নয়, কারণ আস্তে আস্তে হাঁটলে নিশ্চয়ই আওয়াজ হবে না। জোরে জোরে কেউ পা ফেলছে, আর সেই পা ফেলার আওয়াজ নিচেও কিন্তু শোনা যাচ্ছে, সে বুঝতে পারছে। আর তার শরীর ভয়ের কারণে কাঁপছে। তার গান চালু করার কথা কিছুই মনে নেই, সে এতটাই পরিমাণে ভয় পেয়ে গেছে। এমনকি একবার চিৎকার করে বলে উঠেছে যে, কে ওখানে, এখান থেকে চলে যাও, আমার সত্যি খুব ভয় লাগছে, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তারপরে মানে যেহেতু ভয় পেয়ে গেছে, তো আরো অনেক কথাই বলেছে যে আমার বাবা মা আছে, বাবা মার জন্য আমি এখানে কাজ করতে এসেছি, এভাবে ভয় দিও না, আমাকে কাজটাকে করতেই হবে, এরকম কিন্তু অনেক কথাই বলেছে। তো সেই সব বলার পরে সত্যি বলতে সে আওয়াজটা কিন্তু কমে গিয়েছিল, আর কিন্তু তেমন কোনো আওয়াজ ছিল না। কিন্তু হঠাৎ করেই দাদার যেন কেমন ঘুম পেতে শুরু করলো, প্রচণ্ড পরিমাণে তার ঘুম পাচ্ছিল। কিন্তু দাদা জানে, দাদা বলছে আর কি, যে এর আগে কিন্তু নাইট ডিউটি করতে এসে আমার ঘুম পেতো না, প্রথম প্রথম পেতো, তারপরে সত্যি বলতে অভ্যেস হয়ে গিয়েছিল, আমার তেমন ঘুম পেতো না। যেহেতু ওই যে বলে না, যে একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, এখন তার দিনের বেলাতে ঘুম পায়, রাত্রে ঘুম পায় না। কিন্তু কিছুক্ষণ পরেই যখন সব আওয়াজ বন্ধ হয়ে গেল, তখন তার প্রচণ্ড পরিমাণে ঘুম পেতে শুরু করলো। দাদা সত্যি অবাক হয়ে যায় এই কারণে, যে প্রচণ্ড সে ভয় পাচ্ছে, আর এই ভয়ের মধ্যে তার নিশ্চয়ই ঘুম পেতে পারে না। তাহলে ঘুম তার পাচ্ছে কি করে? সে কন্ট্রোল করতে পারছে না, মনে হচ্ছে তার এখনই ঘুমোতে হবে। তার চোখ সে টেনে মেলতে পারছে না, তার চোখ মনে হচ্ছে বুজে আসছে। আর তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে খাটিয়াতে। আর সেই রাত্রেই কিন্তু ঘুমিয়ে সেই দাদা স্বপ্ন দেখেছিল যে তার সামনে সেই যুবক এসেছে। যুবক এসে তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি তোমার সামনে আসতে পারছিলাম না, আমি কোনো মাধ্যম পাচ্ছিলাম না তোমাকে আমার কথা খুলে বলার। আসলে সত্যি বলতে আমার মা বাবা কেউ নেই, মা বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেল। আমার দিদি আছে, কিন্তু অনেক দূরে থাকে, গ্রামের দিকে তার বিয়ে হয়েছে, সে তো দেখলাম আসেনি, তার পক্ষে হয়তো আসা সম্ভব হয়নি, তাকে খবর দেওয়া হয়েছে কিনা তাও আমি জানি না। আর শোনো, আমার তো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। সবাই ভাবছে, পাড়ার লোকেরা ভাবছে, যারা আমাকে তেমন হয়তো ভালোবাসে না, কিন্তু কিছু করার তো নেই, যেহেতু আমার কেউ নেই, এই পাড়ার লোকেরাই ওকে আর কি দাহ করতে এখানে নিয়ে এসেছে, ওটাই আর কি ও বলতে চাইছে স্বপ্নের মাধ্যমে। আর তারপর যে কথাটা সেই ছেলেটা দাদাকে বলে, সেটা সত্যি কল্পনার বাইরে। সেই ছেলেটা দাদাকে স্বপ্নের মধ্যে বলে যে সে মাছের ব্যবসা করত। যেহেতু ছোটবেলায় তার বাবা মা মারা যায়, তাই পড়াশোনা সে কখনোই করেনি, স্কুলের গণ্ডি ওই ক্লাস 4 পর্যন্তই। তারপরে কিন্তু সে অন্যের দোকানে দোকানে কাজ করেছে। দিদি ছিল, তারপর একটু বড় হতে দিদিরও বিয়ে হয়ে যায়, তাদের দুঃসম্পর্কের এক আত্মীয় আছে, সেই আর কি তার দিদির বিয়ে গ্রামে দিয়ে দেয়। আর তারপর ওইভাবে লোকের দোকানে কাজ করতে করতে আস্তে আস্তে নিজের একটা ব্যবসা দাঁড় করায়। আর তার পরবর্তীকালে যখন তার বয়স 18 বছর হয়, তখন কিন্তু সে একটা মাছের দোকানে কাজ করে, যে মাছের ব্যবসায়ীর অনেক রমরমা ছিল বাজারে, বড় একটা দোকান, সেখানে সে হেল্পারির কাজ করত। আর রিসেন্ট এই 1 বছর হয়েছে সে নিজের মাছের দোকান খুলেছে, এবং আরেকটা বন্ধুকে সে সাথে নিয়েছে এই মাছের ব্যবসা চালানোর জন্য। তো সেইভাবে শেয়ার কিন্তু 50-50 নয়, 30-70 এরকম কোনো শেয়ারও বলতে চাইছিল আর কি, অর্থাৎ যে যেরকমভাবে পুঁজি বিনিয়োগ করছে। তো সেইভাবে যেহেতু ছেলেটির ব্যবসা রাশি হয়তো ভালো ছিল বা কোনো কিছু ছিল, ছেলেটি এই কয়দিনের মধ্যেই কিন্তু ওই বাজারে ভালোই রমরমা করে ফেলে, এবং সবাই কিন্তু ওর দোকানে, মানে বাজারে কেউ আসলে ওর দোকান থেকে মাছ কিনবেই কিনবে। ওর কিন্তু একটা ভালো ব্যবসা হয়ে গিয়েছে। এইবার যে ছেলেটিকে, অর্থাৎ যে বন্ধুকেও ব্যবসায় নিয়েছে, সেই বন্ধু ওর সঙ্গে বিট্রে করেছে। অর্থাৎ ওরা ওই যে মাছের ট্রে দেখেছেন, ট্রে বলে তো নাকি, আমি জানি না আমি এক্স্যাক্টলি ঠিক বলছি কিনা, আশা করি বুঝতে পারছেন, ওই অরেঞ্জ কালারের যেগুলো হয় ট্রেগুলো, মাছের ট্রে, ওরা একটা গাড়িতে করে নিয়ে আসে। শুধুমাত্র ওদের মাছের ট্রে ওখানে থাকে না, আরও অনেকের ট্রে ওখানে থাকে। আর তাদের মধ্যে একজন উপরে যায়, একজন নিচে থাকে, আর ট্রেগুলো হাতে হাতে দেয়, সে নামায়। কিন্তু সেখানে নাকি যে ছেলের, তার বন্ধু উপরে দাঁড়িয়ে ওকে ট্রেগুলো দিচ্ছিল,
অত মাছের মানে ভারী ট্রে, অনেকটাই ভারী ছিল, বড়, মানে ছোট নয় কিন্তু অনেকটাই বড়। আর তার মধ্যে পুরো মাছ একেবারে টইটুম্বুর রয়েছে, অনেকটাই ভারী। সেই মাছের ট্রে ওর মাথায় পুরো ছেড়ে দেয়, ইচ্ছা করে নাকি ছেড়ে দেয়। কিন্তু সবাই এটা বুঝতে পেরেছে অ্যাক্সিডেন্ট, হাত পিছলে নাকি পড়ে গিয়েছিল। কিন্তু না, সেটা ইচ্ছা করে করা হয়েছিল, ছেলেটি বুঝতে পেরেছে। কিন্তু ততক্ষণে তার সেখানে মৃত্যু হয়ে যায়, মানে একেবারে স্পট ডেথ হয়ে যায় আর কি। সবাই ভাবছে অ্যাক্সিডেন্ট, কিন্তু এটাও বলতে চাইছে এই ছেলেটিকে যে তুমি আমার দিদির কাছে খবর দাও এবং আমার মৃত্যুর জন্য যে দায়ী তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। এটা বলে কিন্তু সে সেখান থেকে চলে যায় এবং দাদার ঘুমটাও ভেঙে যায়। দাদা ধড়ফড় করে কিন্তু সেখানে উঠে বসে। উঠে বসার পরে সে দেখতে পায় সে একেবারে ঘেমে গেছে। প্রথমত শীতকাল, ঘামার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এই স্বপ্ন দেখার পরে সে দেখে পুরো স্নান করে গেছে, এতটাই সে ঘেমে গেছে। প্রচণ্ড গরম লাগছে তার, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। মানে ভয় পাচ্ছে এই কারণে যে তাহলে যুবকটা এসেছিল যে একটু আগে মারা গেছে, যাকে দাহ করা হলো, সেই এসেছিল আর এত কথা তাকে বলে গেল। সমস্ত কথাই তার মনে আছে, যে কথা তাকে স্বপ্নের মাধ্যমে বলেছে, এবং এটাও তাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল যে আমার পক্ষে তোমার সামনে এসে কথা বলা পসিবল নয়, যেহেতু তোমার স্থূল দেহ এবং আমার সূক্ষ্ম আত্মা। আমি তোমার সঙ্গে শুধুমাত্র কথা বলতে পারি এই স্বপ্নের মাধ্যমে, যখন তোমার সূক্ষ্ম আত্মা তোমার দেহ থেকে বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ছেলেটি নাকি স্বপ্নের মাধ্যমে ওকে বুঝিয়েছে। দাদা পরবর্তীকালে অবাক হয় যে কি করে একটি ছেলে এত সুন্দর করে স্বপ্নের মাধ্যমে বোঝাতে পারে তাকে যার মৃত্যু ঘটে গেছে, যে আর বেঁচে নেই এই পৃথিবীতে, যে আর নেই, যার অস্তিত্বই নেই, সে কি করে বোঝাতে পারে। তো যাই হোক, তখন তো দাদার এসব কিছু ভাবছিল না। তখন দাদা ভাবছিল যে এখন সে কি করবে। তার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে স্বপ্নের মাধ্যমে সে এখানে এসেছে, মানে সে এখনো আশেপাশেই আছে, আশেপাশেই সে এখনো আছে, তাহলে কি করবে এখন সে। ফোনটা ধরলো, কিন্তু ফোনটা ধরে দেখলো যে তখন তার ফোনে মাত্র 3% চার্জ রয়েছে। কিন্তু যখন সে ফোনটা বন্ধ করেছিল, যে বললাম না গানটা বন্ধ করে দিয়েছিল, যার কোনো আওয়াজ হচ্ছিল না, সেই সময় তার ফোনে চার্জ ছিল প্রায় 22%। এরপরে তো ফোন কিছুই ও ধরেনি, তাহলে 3% চার্জ কি করে হয়। মানে যেহেতু ফোনটা ধরেছিল কি কারণে বলুন তো, যে ওই মানে মৃতদেহ যারা দাহ করে না, যে লোকটি আর কি, তাকে ফোন করবে, তাকে ফোন করে আসতে বলবে যে দাদা আমি এখানে থাকতে পারছি না, আমার খুব ভয় করছে, আপনি একটু আসুন। এটা ভেবে কিন্তু ফোনটা ধরেছিল, 3% চার্জ। তবুও ভাবলো যে ফোনটা সে করবে, কিন্তু ফোনটা করতে গিয়েই আস্তে আস্তে 2-1% হতে হতে ফোনটার সুইচ অফ হয়ে গেল। আর সেই সময় তার সমস্ত শরীর শিউরে উঠলো ভয়ের কারণে, যে আমি কি করব এখন, কিছুই বুঝতে পারছিল না। ও যে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে ওইদিকে যাবে ওই লোকটির বাড়িতে, বাড়িও কিন্তু চেনে না, শুধুমাত্র জানে যে মেইন রোডের ওই পারে আর কি ওনার বাড়ি। কতটা দূরে কতটা কাছে কিছুই তো জানে না, কি করে সে সেখানে যাবে আবার এই রাত্রে বেলায়। তো সেইখানে সে চুপ করে বসে থাকে, প্রচণ্ড ভয় করতে লাগে তার। আর এর মাঝখানে বৃষ্টি শুরু হয়। অবাক করার বিষয় ভাবুন, যে শীতকাল, বৃষ্টি শুরু হয়েছে, বাইরে ঝড় হচ্ছে, ঝড়ও শুরু হয়েছে, আর এর মধ্যে কারেন্টও চলে যায়। মানে সমস্ত দিক থেকে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। আরে বিদ্যুৎ চলে গিয়েছিল কিন্তু এই পরে না, যখন সে স্বপ্ন থেকে উঠলো না, মানে ঘুমিয়ে উঠলো, তার পরে না, ঘুমের মধ্যেই হয়তো চলে গিয়েছিল। কারণ যখন তার ঘুম ভেঙেছিল তখন দেখলো তার ঘরের মধ্যে লাইট অন করা ছিল না। তখন সে লাইটটাকে অন করেছিল, মানে তার কাছে যে লাইটটা ছিল না, হাতে টর্চ লাইট, সে লাইটটাকে জ্বালিয়েছিল আর কি। তখন অলরেডি বাইরে ঝড় শুরু হয়ে গিয়েছিল, আর তারপরেই এখনের বৃষ্টি শুরু হলো। তার মধ্যে তো ফোন সুইচ অফও হয়ে গেছে। ও চুপ করে বসে রয়েছে। তখনও নিজের বুদ্ধিটাকে খাটাচ্ছে যে এখন আমার ভয় পেলে চলবে না। যুবকটা আমার স্বপ্নে এসে আমাকে কি কি বলে গেল, সে সমস্ত কিছু ভাবছে। আর সমস্ত কিছু ভাবার পরে তখন সে ভাবছে ঠিক আছে, এটুকু তো করাই যায়। কিন্তু ও যে আমাকে বলে দিল যে আমার মৃত্যুর জন্য যে দায়ী সে যেন শাস্তি পায়। আমি না সমস্ত কিছু বললাম যে এরকম এসেছিল, আমার কথা কি কেউ বিশ্বাস করবে? আর যদি বিশ্বাসও করে, প্রমাণ কোথায়? যে ছেলেটা ওর সঙ্গে এমন করেছে তাকে শাস্তি দেবে কি করে? প্রমাণ কোথায়? প্রমাণ তো কোথাও নেই। আর সেই ছেলেটি এখন কোথায় আছে, বাড়ি ঘর কিছুই তো চেনে না, কিচ্ছু চেনে না। কি করবে এখনো? তখন ওর মনে পড়ে একটা ডায়েরি, ডায়েরি না মানে খাতা মতো একটা, যেখানে যারা আর কি ওখানে আসে না মৃতদেহ দাহ করতে, তারা এসে ওখানে ফোন নম্বর লেখে, ফোন নম্বর লিখে রেখে যায়। তো সেই খাতাটা বের করলো, ফোনটাকে কাছে নিল, কিন্তু ফোনটা সুইচ অফ, ফোনও করবে কি করে। তখনও ভাবলো আপাতত চুপচাপ করে বসি, আর শুধু তার উদ্দেশ্যে বলি, সেই যুবকের উদ্দেশ্যে,
তুমি আমাকে ভয় দেখিও না। তুমি এখান থেকে অন্য কোথাও আপাতত চলে যাও। আমার প্রচণ্ড ভয় করছে। আমি এখানে থাকতে পারছি না এক মুহূর্ত। ভয় লাগছে। ফোন সুইচড অফ হয়ে গেছে। আমি চেষ্টা করব, তুমি যা, যা বলছো আমি সেগুলো করার চেষ্টা করব। কিন্তু আমাকে ভয় দেখিও না। শুধুমাত্র এইটুকু কথা বলেছে আর সঙ্গে, সঙ্গে বিদ্যুৎ চলে এসেছে, মানে কারেন্ট চলে এসেছে। লাইটটা ঘরে জ্বলে উঠেছে আর তারপর সে সেইভাবেই সেখানে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে। ভোর হয়েছে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ও তখন বাইরে বেরিয়ে আসে, কিন্তু এসে পুরো অবাক হয়ে যায়। কেন অবাক হয় জানেন? কারণ বাইরে বৃষ্টির এক ফোঁটা জল কোথাও নেই। বৃষ্টির কোনো চিহ্ন সেখানে নেই। ঝড় হয়নি, কারণ ঝড় হলে গাছের পাতা পড়তো। যেহেতু বললাম চারিপাশে বাগান, গাছপালায় ভরা, কিচ্ছু সেখানে নেই। একটা পাতা, মানে নর্মাল পাতা পড়ে থাকে, কিন্তু ঝড় হওয়ার পরে যেরকম আর কি হওয়ার কথা একটা পরিবেশ, সেরকম কিছুই কিন্তু সেখানে ছিল না। অবাক হলেও তেমন অবাক সে হয়নি। সে তো বুঝতেই পেরেছিল রাত্রে সমস্ত কিছুই হয়তো কল্পনা ছিল। তখন হঠাৎ করে মনে পড়লো, তাহলে কি ওই যুবকও কল্পনা ছিল? কি জানি, ও তো কিছু বুঝতে পারছে না। সারা রাত তো জেগেই ছিল, এমন তো না যে পুরোটাই ও ঘুমিয়েছিল। কারণ একটুখানি ঘুমিয়েছিল, ওটুকুর মনে আছে যে কি কি স্বপ্নেও দেখেছিল। না না, হতে পারে ওই আত্মাই সমস্ত কিছু করিয়েছিল। বাইরে বেরিয়ে সমস্ত কিছু দেখছে, কিন্তু তখনও তার কিন্তু নাইট ডিউটির ছুটি হয়নি। কারণ নাইট ডিউটি শেষ হবে সকাল ৮টার সময়। যে ডে ডিউটি করে সে আসবে, তারপর সে যাবে। এদিকে ফোনটা সুইচ অফ হয়ে পড়ে রয়েছে। আর এখানে শুধুমাত্র একটাই মাত্র সুইচ রয়েছে, শুধুমাত্র লাইটটা অন করার জন্য, কিন্তু চার্জ দেওয়ার সেখানে কোনো সিস্টেমই নেই। তখন ওইভাবে ফোনটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখছে আশেপাশে। তো ভাবলো যে এখন তো দিনের বেলা, ভয় পাওয়ার কিছুই নেই, থাকি আপাতত। ওই যে দাদাটা আসুক ৮টার সময়, তারপর আমি এখান থেকে চলে যাব। তো ৮টার সময় সেই লোকটি আসে। যা যা ঘটনা রাত্রে ঘটেছে সব কিন্তু সেই লোকটিকে আর কিছু বলেনি। বলেনি এই কারণে যে ভেবেছে বিশ্বাস নাও করতে পারে। ভাবতে পারে যে ও হয়তো ভয় পায়। ও নিজেকে দুর্বল ভাবতে চায়নি। এটাও হয়তো ভেবেছিল যে যদি আমি বলে দিই, যদি চাকরিটা থেকে আমাকে বরখাস্ত করা হয়, তাহলে এতগুলো টাকা, টাকা কিন্তু ভালোই, ওখানে যে ডিউটিটা করছিল না ও, ভালোই বেতন পাচ্ছিল। তো সেই বেতনটাও হাতছাড়া করতে চায়নি। তাই কোনো কথাই ওই লোকটিকেও আর বলেনি। সেখান থেকেও বেরিয়ে আসে। ওর রুমেও আসে, একটা রুম নিয়েছিল। ওর রুমেও আসে, ফোনটাকে চার্জে বসায়। যখন ও রুমে ফেরত আসে, চার্জে দেয়, ফোনটা অন করে, তখন কিন্তু ওর সেই বন্ধুকে ফোন করেছিল, যে আর কি ওখানে গাড়ি টাড়ি চালায় আর কি, যে বন্ধু ওকে কাজের সন্ধান করে দিয়েছিল। ওকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ওই বন্ধু কিন্তু বিশ্বাস করে, কারণ যেহেতু ওই গাড়ি চালায় না ও, তো এর আগেও কিন্তু কিছু কিছু ঘটনা ওর সাথেও ঘটেছে, যেটা খুব ভয়ঙ্কর না হলেও এই যে আত্মা বিরাজমান, আত্মা আছে, এর প্রমাণ কিন্তু ওই ছেলেটিও পেয়েছে। তো সেভাবে বিশ্বাস করেছে। কিন্তু ছেলেটি ওকে হয়তো একটি ভুল বুদ্ধি দেয়। ভুল বুদ্ধি বলতে কি, ওকে ছেলেটি বলে যে ভাই একটা কথা বলি, তোর এই সব কিছু করার দরকার নেই। তোকে এক জায়গায় আমি নিয়ে যাব, কারণ আমিও কিন্তু ভয় কম পাই না। আমি এখানে একজনের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে একটা ছোট তাবিজ মতো দিয়েছিলেন। আর ওই তাবিজ নেওয়ার পরে কিন্তু আমার আশেপাশে কেউ ঘেঁষতেও পারে না। আর তেমন ভয়ও আমার আগের মতো লাগে না, অনেকটাই কমে গেছে। তুই চল ওনার কাছে এখন, পরে তুই এসে রেস্ট নিস, এখন চল ওনার কাছ থেকে তাবিজটা নিয়ে আয়। তো দেখবি আর কোনো সমস্যাই হবে না। আর তোকে বেশি দিন এই কাজটা করতে হবে না, আর মাত্র ৩-৪ দিন কর, কারণ তোর জন্য আমি অন্য একটা কাজ খুঁজে পেয়েছি। সে বলে যে তার জন্য সে অন্য একটা কাজ দেখেছে বলতে কি, একটা হসপিটালের, মানে নার্সিং হোমের আর কি, নার্সিং হোমের রিসেপশনিস্টের কাজ। আসলে ওরা এইসব মৃতদেহ নিয়ে কাজবাজ করে, তো মানে নিয়ে যায়, শ্মশানে নিয়ে যায়, অনেক সময় নার্সিং হোম থেকে নিয়ে আসে, তো ওদের কাছে না এইসব কাজের খোঁজ আসে। তো এই যে রিসেপশনিস্টের একটা কাজ, মানে যেখানে থাকতে হবে, একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে সেখানে, তো সেই বেতনটাই শ্মশানের কাজের তুলনায় একটু কম, মানে মোটামুটি প্রায় ৫-৬ হাজার টাকা কম। কিন্তু একটু সেফ, তো ভয় তো কম লাগবে, নাইট ডিউটিও সেখানে তেমন করতে হবে না, অল্টারনেট করে করা যাবে। তখন এই কথাটা শুনে কিন্তু ওই দাদা খুশি হয় যে তুই বলছিস আমার জন্য কাজ জোগাড় করেছিস, তাহলে আমি না ওখানে আর কাজে যাব না। তুই আরো ৩ দিন করে আমাকে ডিউটি করতে বলছিস, ওটা আমি আর যাব না। ওখানে আমার আর যাওয়ার কোনো দরকারই নেই। তাহলে এইসব তাবিজ এইসবের কিছু দরকারই আমার পড়বে না। তখন এই দাদা বলে যে আরো ৩ দিন যদি করতে পারতিস কাজটা, তাহলে ১০ দিনের বেতন পেতিস। যেহেতু এটা কন্ট্রাকচুয়াল কাজ, তো ১০ দিনে তোকে বেতন দেবে, এখানে ১০ দিন করে বেতন দেওয়া হয়। তুই আরো ৩ দিন তুই যদি পারিস কাজটা কর। কিন্তু ও নাছোড়বান্দা, মানে দাদা, যে ওখানে ওর ডিউটি করতে আর যাবে না।
তখন ওই দাদা বলতে যে আর কি ওই কাজের সন্ধান করে দিয়েছিল, সে বলে, "ঠিক আছে, করবি না যখন তাহলে কিন্তু বেতন অনেকটাই কাটা হবে। তুই কিন্তু খুব কম বেতন পাবি।" বলছে, "আমাকে অল্প বেতন দিলেও হবে, সেই টাকাটা আমি বাড়িতে দিয়ে দেবো। অসুবিধার কিছু, তুই তো বলছিস যে ৩ দিন পরে আমি ওই কাজটা পেয়ে যাবোই।" বলছে, "ঠিক আছে, যখন করবি না।" জোর করেনি, কারণ যেহেতু ভয় পেয়েছে, এরপরে ওখানে যাওয়ার পরে যদি আরো খারাপ কিছু ঘটে যায়, তখন তো ওকে বাড়িতে কৈফিয়ত দিতে হবে। ওর বাড়ির লোকদের যে এরকম কেন ঘটে গেল? তুই ওকে নিয়ে গিয়েছিলি, কেন এরকম হলো? তো আর জোর করেনি। তো সেইভাবে ও ফোনটা কেটে দেয়। আর তারপর স্নান করে পাশে একটা হোটেল যেখানে খাওয়া-দাওয়া আর কি ও করে, সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করে এসে ও ঘুমিয়ে পড়ে। কিন্তু এই যে ঘুমিয়ে পড়ে, সেই ঘুমের মধ্যেই কিন্তু সেই যুবক ওর স্বপ্নে আসে আর বলে, "কি ভাবছো? পার পেয়ে যাবে? পার তুমি পাবে না। তোমাকে আমার ভালো মানুষ বলে মনে হয়েছিল। তুমি যখন কথাগুলো বললে যে তুই বাবা-মার জন্য এত কিছু করছো, আমার মনে হয়েছিল তোমাকেই বললে সমস্ত কিছু ঠিক হবে। আমার দিদিকে অন্তত খবরটা দিতে পারতে। তুমি কিছুই করলে না। তোমরা সবাই খুব খারাপ, খুব খারাপ।" আর স্বপ্নের মধ্যেই মনে হলো তার ঘরের মধ্যে না একটা ছোট জগ মতো ছিল। সেই জগ, একটা গ্লাস, একটা থালা সমস্ত কিছু ছিল। মানে মোটামুটি যেটুকু ছিল আরকি। সেগুলো সেই যুবকটা নিজের হাত দিয়ে মানে রেগে সেগুলো ফেলে দিল। আর আওয়াজ হলো। সেই আওয়াজটা ওর কানে মানে বাস্তবভাবে ওর কানে পৌঁছলো এবং ঘুমটা ভেঙে গেল। ও ধড়ফড় করে উঠে দেখলো সত্যিই তাই, জগটা পড়ে রয়েছে। জল গড়িয়ে পড়েছে। একটা থালা, একটা গ্লাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ও আর দেরি না করে সঙ্গে, সঙ্গে ওর বন্ধুকে ফোন করলো যে, "ভাই এই ব্যাপার হচ্ছে, আমি এখন কি করব?" বলছে, "তুই ওখানে থাকিস না, ওখান থেকে বেরিয়ে আয়। তুই যাবি না বলে আমি একটা কাজ নিয়ে নিয়েছি, আমার এখন বেরোতে হবে। তুই এসে অন্য কোথাও থাক। আমি তারপর তোকে, যার কাছে আমি নিজের কথা বলেছিলাম, তার কাছে তোকে আমি নিয়ে আসবো।" তারপর সে ফোনটা কেটে দেয়। ও ফোনটা বন্ধ করে বাইরে বেরোতে যাবে, কিন্তু সেই মুহূর্তে দরজাও খুলতে পারে না। দরজা আটকে গেছে। আর মনে হচ্ছে সেই ঘরের মধ্যে যেন একটা মানে বীভৎস একটা আওয়াজ হচ্ছে এবং ঘরের মধ্যে থেকে হালকা একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছে। ও তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। ও কি করবে বুঝতে পারছে না। ও সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। ও কিন্তু কাউকে দেখতে পারছে না। কিন্তু যাকে ও দেখতে পারছে না তার উদ্দেশ্যেই ও বলছে যে, "আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে তো আমি এসেছিলাম একটা কাজ করার জন্য, বাবা-মাকে দেখার জন্য, পড়াশোনা করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমি এখানে এসে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমি যে কারণে কিছুই করিনি, ওই কাজটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নাম্বারে ফোন করব, আমি চেষ্টা করব কিছু করার। আমি সত্যি চেষ্টা করব।" আর তখনই সমস্ত কিছু মানে যে হাওয়াটা হচ্ছিল, কেমন একটা বীভৎস আওয়াজ হচ্ছে, সমস্ত কিছু থেমে গেল। ও তারপর কিন্তু তার বন্ধুকে আর ফোন করেনি। যেহেতু নাম্বারটা একটা কাগজেও লিখে নিয়ে এসছিল, সেই নাম্বারেও ফোন করল। এখন ফোনটা তুললো সেই ভদ্রলোক, কথা বলল। আর তারপর সে বলল যে, "দেখুন, আমরা ওসব ঝামেলা নিতে পারব না। ও মারা গেছে। আমরা ওকে দাহ করে এসেছি। আমরা কোনো ঝামেলা নিতে পারব না। আপনি কি বলতে চাইছেন?" সমস্ত কথা দাদা খুলে বলেনি। শুধুমাত্র বলেছে যে, "আচ্ছা, ওর কে, কে আছে বাড়িতে? আমি একটু কথা বলতে চাই। ওর দিদি কোথায় থাকে?" এইসব আরকি জিজ্ঞেস করেছিল। তো সেভাবে ওরা বলছে যে, "আমরা কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না। আ ও মারা গেছে। অ্যাক্সিডেন্টালি ওর মৃত্যু হয়েছে আরকি। তো সেইভাবে আমরা কিছুই করতে পারব না।" তখন দাদা না খুব রিকোয়েস্ট করে, খুব রিকোয়েস্ট করে। তো তিনি বলেন যে, "ঠিক আছে, এই ঠিকানা, আপনারা এখানে আসুন। যদি আপনি আসেন বা কেউ আসে তো আসুন।" তো কিছুক্ষণ ওখানে বসে থাকে। ওর বন্ধু একটা মেসেজ করে যে, "আমার এক জায়গায় যেতে হবে। তুই কাজটা শেষ করে আমাকে ফোন কর।" তারপরে প্রায় ১-১.৫ ঘন্টা পরে ওর সেই বন্ধু ফোন করে, সমস্ত ঘটনা খুলে বলে যে, "দেখ, কিছুই করার নেই। আমি স্বপ্নের মধ্যে আবার এরকম দেখেছিলাম। আর তারপরে এই হয়েছে। তোকে তো স্বপ্নের কথা বলেছিলামই। আর তারপরে এই ঘটেছে, আমার কিছু করার নেই। তুই আমার সঙ্গে চল।" তোর বন্ধু রাজি হয়ে যায়। তো তারপর সেই বাড়িতে যায়, মানে যে ভদ্রলোক ওকে নিয়ে এসেছিল আরকি, ওই যুবকটিকে নিয়ে এসেছিল শ্মশানে। তার ওখানে যায়, কথা বলে এবং তার দিদির বাড়ির ঠিকানা নেয়, সেখানে যায়। তার দিদিকে কিন্তু সমস্ত ঘটনা বলে। তার দিদি শুনে তো খুবই কান্নাকাটি করে। আর যখন তারা ১ম এ ওই বাড়িতে গিয়েছিল না, মানে যে লোকটিকে আরকি ফোন করেছিল ১ম এ, তো তিনি বলেন যে দিদির কোনো ফোন নাম্বার নাকি ওদের কাছে ছিল না, তাই ফোন করতে পারেনি। আর যেহেতু মাত্র একদিনই হলো, মানে রাত্রেবেলা তো তাকে দাহ করা হয়। আর ও মারা গিয়েছিল বিকেল বেলার দিকে। তো তারা খবর দিতে পারেনি কোনোভাবে। তো পুলিশের সাহায্য নিয়েই আরকি ওরা ডেথ সার্টিফিকেট নেয়। তারপর ওকে শ্মশানে নিয়ে গিয়ে এরকম দাহটাও করা হয়। কিন্তু সেভাবে দিদিকে খবর দিতে কোনোমতেই পারেনি, যেহেতু অনেক গ্রামের ভিতরে ওরা কেউ যেতে রাজি হচ্ছিল না, কেউ যায়নি। তো যাই হোক, এরা যায়, খবর দেয়। দিদি তো খুব কান্নাকাটি করে। আর তারপর কিন্তু আলাদাভাবে ডেকে এই দাদা তার স্বপ্নের কথা, সমস্ত ঘটনা মানে যা, যা হয়েছে সেই রাত্রেবেলার সমস্ত ঘটনা বলে। ওদিকে সেই দিদির হাসব্যান্ডও কিন্তু খুব ভালো ছিল। মানে যেহেতু গ্রামে বাড়ি তো অনেক অর্থ সম্পত্তি ওদের আছে। মানে জমি জমার দিক থেকে আরকি।
তো তখন ওই দিদি তার হাজবেন্ডকে সমস্ত ঘটনা এরকম খুলে বলে। তার হাজবেন্ড বলে যে ঠিক আছে আমরা যাব শহরে এবং আমরা পুলিশের কাছে কমপ্লেন করব, দেখি কি করা যায় আর কি। এদিকে তারা শহরে ওদের সঙ্গেই আসে, আসার পরে পুলিশের কাছে যায়। স্বপ্নের কথা কিন্তু কিছুই বলা হয় না, ওরা বলে যে আমাদের মনে হয় যে কিছু একটা করা হয়েছে, ছেলেটিকে খুঁজুন। আর হ্যাঁ, ওই ছেলেটি কিন্তু উধাও, ওর যে বন্ধু না সেই বন্ধু কোথায় পলাতক, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পুলিশরা আর কি ফোন ট্রেস করে অনেক কিছু করে ওই ছেলেটাকে খুঁজে বের করা হয়, কিন্তু সে আমতা আমতা করে, সে বলে যে আমি আসলে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমাদের গ্রামের বাড়ি আর কি ওই দিকটায়, তো আমার বন্ধু মারা গিয়েছে, আমি খুব কষ্ট পেয়েছিলাম, তো সেই কারণে গিয়েছি। তখন পুলিশরা এরকম বলে যে তুমি তোমার বন্ধুর মৃত্যুতে মানে কষ্ট পেয়েছো, কষ্ট পেলে তো একবারও শ্মশানে আসতে, কই আসোনি তো, শুধুমাত্র কি করে মারা গেছে সেই কথাটা তুমি আমাদের শুধু বলে গেছো, আর তারপর তো কোনো কিছুই না। তারপর ওই যে ওকে দাহ করা হলো, তুমি নাকি সেখানে ছিলে না, চলে গিয়েছিলে সেখান থেকে। কিন্তু ও কি আর স্বীকার করে? ও কিছুই স্বীকার করে না, সেখান থেকেও চলে যায়। কিন্তু হ্যাঁ, ওর গ্রামের বাড়িতেও ফিরে যায় না, এই শহরের কাছাকাছি যেখানে ও থাকতো সেই রুমেও যায়। কিন্তু পরের দিন সকালবেলাতেই এই দাদাকে সেই দিদি ফোন করে জানায় যে ওই ছেলেটি যে আর কি সত্যি কথা বলতে তাকে মেরে ফেলেছিল ইচ্ছা করে, সে নাকি থানায় এসে নিজে দোষ স্বীকার করেছে যে হ্যাঁ এরকমও করেছে। আর থানা থেকে তার দিদিকে ফোন করে বলা হয় যে আপনারা এখনো যদি এখানে থেকে থাকেন তো এখানে আসুন, ওই ছেলেটি এরকম এসেছে এবং দোষ স্বীকার করেছে। এদিকে যেখানে ছেলেটি থাকতো সেখানের আশেপাশে লোকজনও আসে, ওদেরও পুলিশ বকা দেয় যে তোমরা কেন এরকম করলে, তোমরা খোঁজ তো দিতে পারতে, আমি তো বলেছিলাম, তোমরা বললে যে খোঁজ দেওয়ার চেষ্টা করছো, তোমরা তো খোঁজ দাওনি। তখন তারা বলে যে আসলে সেই দিন মানে কোনো মতেই আর সম্ভব হচ্ছিল না, আমরা ভেবেছিলাম যে পরের দিন হলেই আমরা সেই গ্রামে কাউকে না কাউকে দিয়ে খোঁজটা পাঠাবো, আর তার মধ্যেই তো এই ছেলেটি চলে আসলো, তাই যেহেতু ও যাচ্ছে তাই আমরা আর কেউ যাইনি, ও তো খোঁজ দিয়েই দিল। সত্যি স্যার আমরা যেতাম, যেহেতু ছেলেটার কাজও তো করতে হবে তাই আমরা যেতাম। তো যাই হোক, ওদিকেও ছেলেটি দোষ স্বীকার করে যে সত্যি এরকমও করেছিল। আর যখন তাকে বলা হয় যে কালকে দোষ স্বীকার করলি না কেন, তখন ছেলেটি মানে মুখটা দেখার মতো ছিল, আসলে রাত্রেবেলায় মনে হয় কিছু একটা ঘটনা ঘটেছিল ওর সাথে, স্বপ্নে হোক বা কিছু বাস্তবে হোক ওর সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল, ভয় পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। সারা রাত তো ঘুমায়নি, আর এই জিনিসটা শুধুমাত্র বুঝতে পেরেছে এই দাদা। সে বুঝতে পেরে গেছে রাত্রে ওকেও রেহাই দেয়নি ওই ছেলেটা, যেহেতু কোথায় গিয়েছিল খুঁজে পায়নি, গ্রামে চলে গিয়েছিল, এখানে আসার পরে ওর নিজে ওকে দিয়ে ওর দোষ স্বীকার করিয়েছে। স্বপ্নের মাধ্যমে হতে পারে, বাস্তবে হতে পারে, ছেলেটি কিন্তু কিছু বলেনি এই বিষয়ে আর কি। তারপর ছেলেটিকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া হয়, ওর দিদি কান্নাকাটি করে, ছেলেটিকে মারতে পর্যন্ত যায়। ও বলে যে এরকম হিংসার কারণে এইসব কিছু করেছে, ওকে মারতে চায়নি, খুব রাগ ছিল ওর ভিতরে যে ও এত কিছু করে ফেলছে জীবনে, আমি কিছুই করতে পারছি না, এটা হিংসা, যে কারণে ওকে এরকম আঘাত দিতে চেয়েছিল, কিন্তু ও যে মারা যাবে ও নাকি বুঝতে পারেনি। তো যাই হোক, সবাই ওখান থেকে চলে যায়। দাদা একটা কথা বলে যে দিদিভাই একটা কথা বলি, সব কথোপকথন কিন্তু হিন্দিতেই হচ্ছে, আমি আপনাদের বাংলাতেই বলছি। তো তখন ওই দাদা বলে দিদিকে যে যদি পারেন একটা যোগ্যর মতো ব্যবস্থা করবেন, ওর আত্মার মুক্তির ব্যবস্থা করবেন। তো সেই কথা বলে চলে আসে। তারপর সে রিসেপশনিস্টের কাজ দাদা করে। আর রিসেন্ট দাদা এখন রেলে জব করছে, দাদা এখন চেন্নাইতে আছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।